স্বচ্ছ কাচের ফাঁকে ওপাশের দৃশ্য একদম পরিষ্কার দেখা যায়। রেস্টুরেন্টের বাইরেই খানিকটা দূরে জোড়ায় জোড়ায় কপত কপতি দাঁড়িয়ে আছে। এইটা নিত্য নৈমিত্তিক দৃশ্য। শহর অঞ্চলের প্রায়ই এই দৃশ্যের সম্মুখীন আমরা সবাই কম বেশি হই, তবে বিশেষ দিনগুলোতে এর মাত্রা আরও বেড়ে যায়। আজরাহান আর আশফিক প্রায় আধ ঘন্টা যাবৎ বসে আছে রেস্টুরেন্টে। দে আর কাজিন ব্রাদার্স। আশফিক আজরাহানের ছোট চাচার একমাত্র ছেলে। আশফিক এ4 করে প্রায় 3 বছর বড় আজরাহানের। 2 বছর আগেই মাস্টার্স কমপ্লিট করেছে। আজরাহান এখনও অধ্যয়নরত আছে। 3 বছর আগে আশফিক ওই কলেজের প্রফেসর হিসেবে জয়েন করেছে, আর আজরাহান মাত্র কয়েক মাস আগে। বয়সের সামান্য পার্থক্য থাকলেও দুই ভাই একে অন্যের হৃদয়ের আধখান। সকল ধরনের সামাজিক আর অসামাজিক কাজ দুই ভাই একসাথেই সম্পাদন করে। আজরাহান বিরক্তিকর ভাব ফুটিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, কিরে, কখন আসবে তোর শিরনি? সে কখন থেকে বসে আছি। মেয়েদেরই একটাই সমস্যা, এরা কোথাও যাওয়ার সময় দীপিকা পাদুকোন সাজতে ব্যস্ত হয়ে পড়ে। তোর মুখটা একটু বন্ধ কর ভাই, এমনিতেও তোকে দেখলে ও খেপে যাবে। আজরাহান অন্যমনস্ক হয়ে কাজ গলিয়ে বাহিরে তাকায়, আর চোখে নজরে দেখতে পায় ওদের দিকেই কেউ এগিয়ে আসছে। শাড়িতে মেয়েদের সত্যিই মায়াবতী লাগে। মেয়েটি ওদের সামনেই বসে হালকা হেসে বলল, কেমন আছো? আশফিকও আন্তরিকতার সাথে মৃদু হেসে বলল, ভালো। এত দেরি করলে যে? এডিটরের সাথে দেখা করতে গিয়েছিলাম। ও আচ্ছা। ওদের কথা শেষ হতেই আজরাহান বলল, আমি তো ভাবলাম ময়দা মাখতে দেরি হয়েছে। ইনশিরা ভ্রুকুটি করে, কিন্তু আর কোনো প্রতিক্রিয়া করল না। আশফিক হালকা কেশে আজরাহানের হাতে ঘুঁতো দিয়ে ওকে চুপ করতে ইশারা করে। ইনশিরা কপাল কুঁচকেই বলল, তোমাকে না বলেছি এই ফ্লার্ট ছেলেকে নিয়ে না আসতে? আজরাহান ওর মোবাইল স্ক্রল করছিল। ইনশিরার কথায় ওর দিকে চোখ বাঁকিয়ে তাকায় আর বলে, ইনডিরেক্টলি কি নিজের কথা বলছো নাকি? আমার আবার এসব শিরনিমিরিতে কোনো ইন্টারেস্ট নাই। হোয়াট ইউ মিন? আই মিন, আজরাহানকে থামাতেই আশফিক বলল, তুই থামবি? কি শুরু করলি দুজনে? তোমার ভাইকে বলো চুপ করতে। ওকে, আই কোয়াইট। আশফিক স্বস্তির নিঃশ্বাস ফেলে। আজরাহান একবার শুরু হলে আর থামবার নাম নেয় না। ইনশিরা গাঢ় নজরে আজরাহানকে দেখে চোখ ফেরানো দেয়, কিন্তু এই ছেলের স্বভাব। ইনশিরা মুখ বাঁকিয়ে বলল, দুই ভাই আর কলেজ পেলে না, মেয়েদের কলেজে গিয়ে উঠলে? আজরাহান থামতে গিয়েও আবার বলল, তুমি কি আমাদের গায়ে প্লে বয়ের ট্যাগ লাগাতে চাও নাকি? তাহলে ভেবে নিও, না হলে কিন্তু আমি তোমাকেও ছাড়বো না। ভাই, তোর দুইটা পায়ে পড়ি, চুপ করে এইবার। আজরাহান গম্ভীর কণ্ঠে বলল, তাহলে তোর শিরনিকে বল আমার পেছনে না লাগতে। আজরাহান করিম আহমেদ সহজে কাউকে ছেড়ে দেয় না, হ্যাভ টু বুঝতে হবে। ইনশিরা কিছু বলতে গেলে আশফিক ওকে থামিয়ে বলল, ইনশিরা প্লিজ চেঞ্জ দ্য টপিক। তুমি কি বলতে ডেকেছো তা বলো। ইনশিরা নিজেকে সংযত করে আজরাহানের দিকে ক্ষিপ্র দৃষ্টিতে তাকায়। এই ছেলেটার চেহারায় যতটা মায়া, মনে তার চেয়ে 10 গুণ বেশি শয়তানি। ইনশিরা ওর হ্যান্ডব্যাগ থেকে একটা পত্রিকার অংশবিশেষ বের করে আশফিকের সামনে রাখে। সেখানে একটা খবর ছাপানো। খবরটার হেডলাইন, ঘুমন্ত স্বামীকে রেখে প্রেমিকের সাথে স্ত্রী পলায়ন। আশফিকের ডিটেলস পড়ে। ইনশিরা একজন জার্নালিস্ট, এই ধরনের খবর রোজ ওর কাছে আসে। আশফিক পড়া শেষ করে ইনশিরার দিকে কৌতূহল দৃষ্টিতেই বলল, এখানে নতুন কি? ইনশিরা শান্ত ভঙ্গিতে বলল, সম্পূর্ণ নিউজটা ফেক। আশফিক কপাল ভাঁজ করে বলল, হোয়াট? তুমি কি করে বুঝলে? ইনশিরা এক শীতল শ্বাস ছাড়ল। এর ফাঁকে আজরাহানকে একবার দেখল। আজরাহান মোবাইল রেখে ওর দিকে দৃষ্টি আবদ্ধ করে। ইনশিরা বলল, এটা একটা যৌতুকের ঘটনা। মেয়েটার সাথে ছেলেটার 8 মাস আগে বিয়ে হয়, ভালোই কাটে 2 মাস, কিন্তু এরপরেই নানা বাহানায় ছেলের বাড়ির লোক মেয়ের বাবার কাছে টাকা চাইতে থাকে। কয়েকবার দেওয়ার পরও তাদের চাওয়া আরও বেড়ে যায়, আর সমস্যা শুরু হয় মেয়েটা কনসিভ করলে। ওর স্বামী অন্য নারীতে আসক্ত হয়ে পড়ে। এদিকে টাকার চাপ, অন্যদিকে নারীর সাথে স্বামীর অবাধ মেলামেশা। মেয়েটা কোনোভাবে মেনে নিতে পারেনি, তাই প্রতিবাদ করে, আর তাতেই বিপত্তি বাধে। মেন্টাল টর্চারের সাথে ফিজিক্যাল টর্চারও শুরু হয়। গরম তেল ঢেলে দেয় মেয়েটার গায়ে,
যাতে মেয়েটার শরীরের একাংশ ঝলসে যায়। বাচ্চাটাকে বাঁচানো যায়নি। সম্প্রতি 2018 সালে যৌতুক নির্ধারণ আইন পাশ হয়। বিয়ে উপলক্ষে বর বা কনে যে কোনো পক্ষের লোকজন একে অন্যের কাছ থেকে বিয়ের আগে, বিয়ের সময় অথবা বিয়ের পরে কোনো শর্ত সাপেক্ষে বা অহেতুক অজুহাত দেখিয়ে কিছু দেওয়া নেওয়াকে যৌতুক বলে। যৌতুক দেওয়া ও নেওয়া দুটোই সমান অপরাধ, তাই যৌতুকের অপরাধকে শাস্তি অযোগ্য অপরাধ বলে। যৌতুক নেওয়ার শাস্তি হলো 1 থেকে 5 বছরের কারাদণ্ড অথবা 50,000 টাকার অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। যারা যৌতুকের দেয়া নেওয়ার সাথে জড়িত থাকবে তাদের একই শাস্তি। এমনকি যারা যৌতুককে উদ্বুদ্ধ করবে তাদেরও একই শাস্তি প্রদান করা হবে। প্রতি বছর হাজারো নারী নির্যাতিত হয় যৌতুক নামে বিভীষিকাময়ের জন্য। আশফিক চিন্তিত মুখে জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, কিন্তু তুমি এসব কি করে জানো? মেয়েটা এখন আমার কাছে, বার্ন ইউনিটে ভর্তি করিয়েছি আমি। ইস, না জানি কত কষ্ট হচ্ছে মেয়েটার। মেয়েটার দোষ কি জানো? সে একজন পুরুষকে ভালোবেসেছে। পুরুষ নামের হায়নাকে বিশ্বাস করেছে, যে ওকে খুব লেখে এখন ছুঁড়ে ফেলে দিয়েছে। কথাগুলো বলতে বলতে ইনশিরা এর অক্ষিপল্লব ভিজে ওঠে। নয়নের কোণ বেয়ে কয়েক ফোঁটা শীতল অশ্রুও গড়িয়ে পড়ে। আজরাহান গভীরভাবে তাকিয়ে দেখে ইনশিরাকে। এই মেয়েটা একদম নারকেলের মতো, ওপরটা যত শক্ত ভেতরটা তার চেয়ে দ্বিগুণ নরম। ওর ধ্যান ফিরতেই আজরাহান বলল, ভুল বলে শিরনি, সব পুরুষ কিন্তু এক নয়। এই যে আমাকেই দেখো, আমি কিন্তু ভুলেও ফেরাই না। তুমি একবার ট্রাই করে দেখতে পারো। ইনশিরা আবারও জ্বলে ওঠে। এই ছেলে কখনো শোধরাবে না। গলা খেকিয়ে বলল, কি সমস্যা তোমার? আজরাহান হেসে বলল, আই হ্যাভ নো প্রবলেম। তোমাদের মতো পুরুষদের আমি ভালো করে চিনি। নারীরা তোমাদের জন্য খেলার পুতুল মাত্র। আশফিক ভয়ার্ত হয়ে বসে আছে। ইনশিরা পুরুষ বিদেশি না হলেও পুরুষদের প্রতি ওর ধারণা বেশি একটা সুবিধার না, একরকম এড়িয়েই চলে। সারাদিন এই পুরুষদের সাথেই কাঁধে কাঁধে মিলিয়ে পায়ের সাথে পা মিলিয়ে কাজ করে চলে। কিন্তু দিন শেষে কোথাও একটা সংখ্যা, কোথাও একটা অপূর্ণতা গ্রাস করে চলে। 5 বছর ধরে ওর আর আশফিকের মধ্যে একটা সুদূর সম্পর্ক গড়ে উঠেছে, যা নিছক বন্ধুত্বে আবদ্ধ। আশফিক এগিয়ে নেওয়ার বহু চেষ্টা করেছে, কিন্তু ইনশিরা এর দিক থেকে কোনো সাড়া পায়নি। কিন্তু আশফিক হাল ছাড়েনি। ওর যে কোনো কাজে দেবদূতের মতো ওর পাশে থাকে। ইনশিরা নরম কণ্ঠে বলল, আই হোপ এই নিউজটা দ্য ব্ল্যাক শ্যাডোয়ের নজরে পড়ে। একমাত্র সেই কিছু করতে পারবে। আজরাহান ব্যঙ্গ করে বলল, বা পুরুষ বিদ্বেষী এখন দ্য ব্ল্যাক শ্যাডো এর প্রেমিকা। ইনশিরা তার চিকন নাকের আগা ফুলিয়ে বলল, এখানে প্রেমিকার কি দেখলে? এখন ওই মেয়েটার সাথে হওয়া অন্যায় শাস্তি শুধু সেই দিতে পারে তাদের। আজরাহান হো হো করে হেসে ওঠে আর বলে, বেচারার তার খেয়ে দে কাজ নাই, মেয়েদের জন্য জীবন জলাঞ্জলি দিবে শুধু। ইনশিরা এইবার ফুঁসে ওঠে, গলা চড়িয়ে আশফিককে বলল, আজকের পর তোমার এই ভাইকে একদম আমার সামনে আনবে না। আসছি আমি। ইনশিরা উঠে চলে যেতে গেলে আজরাহান হাসতে হাসতে আবার ওকে পিছু ডেকে বলল, শিনি, আমার ভাইকে কি শিনি আনতে প্লেট নিয়ে পাঠাবো, না তুমিই দিবে? ইনশিরা হন হন করে বেরিয়ে যায় সেখান থেকে। আশফিক মৃদু রাগান্বিত হয়ে বলল, তোর কি সমস্যা রে? তুই কি চাস আমি কুমারী মরে যাই? ওই মেয়ের আশায় থাকলে তোকে কুমারী মরতে হবে। কেন পাগলামো করিস তুই? জানিস তো ও একটু অন্যরকম। জানি। তাহলে তাহলে কি? আশফিক আজরাহানকে ভালো করে দেখে। সাধারণত আজরাহান এই রকম করে না। প্রহরের সাথে কিছু হয়েছে? আজরাহান কটকট গলায় বলল, ডিঙি নৌকার বিয়ে করার স্বাদ জেগেছে। এইটা নিয়ে ভাবার কিছু নেই, বিয়ে তো একদিন হবেই। তাছাড়া ওর বিয়ের এখনো বয়স হয়নি। তো একদিন তো হবে নাকি? আমার ডিঙি নৌকার মাঝি হওয়ার একচ্ছত্র অধিপতি শুধু একমাত্র আমি। এতই যখন চিন্তা, এইসব করে বেড়াস কেন তুই? আজরাহান ভ্রু কঞ্চি করে মিনমিনে চোখে বলল, কি করে বেড়াই আমি? এক ছিল শাহজাহান আর আমি এই যুগের আজরাহান। হাজার রানী থাকলেও আমার ভালোবাসার তাজমহল শুধু আমার মমতাজের জন্যই। এর মধ্যেই মোবাইলের রিংটন বেজে ওঠে আজরানের। আজরাহান উঠে দাঁড়ায়। কোথায় যাচ্ছিস?
আজরাহান মোবাইলের স্ক্রিন দেখিয়ে বলল, মারমেড কল করেছে, যাই তার সাথে একটু সাঁতার কেটে আসি। তোর এই স্বভাব আর ঠিক হবে না। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে। চলি ব্রাদার। ড্রয়িং রুমে বসে আছে নবীন খান, পাশে নবনীতা খান, তার বিপরীত দিকে আজরাহান আর সামান, আর এক পাশের কোনায় লজ্জা লজ্জা ভাব নিয়ে বসে আছে নন্দিতা। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কোনো টপিকস বাদ পড়ল না তাদের আলোচনায়। সামান বিরক্ত হলেও তা প্রকাশ করার অবকাশ নেই। আজ অনেক দিন পর হবু জামাতাকে পেয়ে খান পরিবার খুশিতে গদগদ। আজরাহানের বেশ বিরক্ত লাগছে। নেহাত ওর বড় ভাই একা আসতে ভয় পাচ্ছিল, তাই এসেছে। মুখে কোনো রকম প্রতিক্রিয়া না করে স্মিত হেসে বলল, আন্টি, নুরাইসা বাসায় নেই? নবনীতার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল, উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, ও তো ওর ঘরে আছে বাবা, তুমি যাও। আজরাহান কালো নিপাত করল না। এমনিতেই এইসব অহেতুক কথাবার্তা ও পছন্দ করে না। আজরাহান ধীর পায়ে নুরাইশার ঘরের সামনে যায়। দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে পড়ে। নুরাইশা কোথাও নেই। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসতেছে। ও বুঝতে পারে নুরাইশা সম্ভবত ওয়াশরুমে। সব কিছু নতুন করেই সাজানো। অবশ্য এর আগেও ও একবার এই ঘরে এসেছিল, যেদিন ওই অযাচিত ঘটনাটা ঘটে। আজরাহান নরম পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। ঠান্ডা একটা বাতাস আসতেছে, আর সাথে একটা মিষ্টি গন্ধ। মনে হয় কোনো ফুলের, কিন্তু ঠিক কী ফুল তা আজরাহান বুঝতে পারছে না। ওয়াশরুম থেকে বেরিয়ে আজরাহানকে দেখে চক্ষু চরক গাছ নুরাইসার। বিস্ফোরিত চোখে বলল, আপনি? আজরাহান হালকা হেসে আস্তে আস্তে সামনে পা বাড়ায়। নুরাইসাও পিছন দিকে সরে যেতে থাকে। হালকা কম্পন শুরু হয় ওর শরীরে। তা ভয়ে না অন্য কিছু তা নুরাইসা জানে না। পরক্ষণে ওর মনে পড়ে ওয়াশরুমে ওড়না নিয়ে যাওয়া হয়নি। বিছানার দিকে চোখ যেতেই দ্রুত ওড়না নিয়ে গায়ে জড়ায়, আর ঘুরতেই দেখে আজরাহান একদম ওর সামনেই। শুধু ইঞ্চি দ্রুত বললেই চলে। নুরাইসা হালকা বেডের পাশ কাটিয়ে পিছনে যেতেই দেয়ালে পিঠ ঠেকে। আজরাহান ওর এক হাত নুরাইসার মাথার কাছের দেয়ালে আর অন্য হাত কোমরের সাইডের দেয়ালে রেখে ওকে তার মাঝেই আবদ্ধ করে। মিষ্টি সুরে বলে, শাওয়ার নিলেন বুঝি মারমেইড? খুব গরম তাই না? নুরাইসার শরীর রাগে রিরি করছে। লালচে চোখে তাকিয়ে আছে আজরাহানের দিকে। আজরাহান আবার বলল, আপনার তো পানি খুবই পছন্দ তাই না মারমেইড? ওই যে ফার্স্ট টাইম যখন আমাদের দেখা হয় তখনও পানিতে ছিলেন আপনি তাই না? কম্পনরত কণ্ঠে নুরাইসা ক্ষিপ্ত হয়ে বলল, আপনার সাহস কি করে হলো আমার ঘরে আসার? বের হন আমার ঘর থেকে, বের হন। আপনাকে রাগলে কিন্তু আরো বেশি সুন্দর লাগে মারমেইড। নুরাইসা ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে, যার উষ্ণতা আজরাহানের বুক ছুঁয়ে যাচ্ছে। ওর ইচ্ছে হচ্ছে এখন ওই আজরাহানের ওপর কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়ে যেন ও পুড়ে ওর ছাইগুলো ফ্যানের বাতাসে উড়ে জানালা দিয়ে চলে যায়। আজরাহান নুরাইসার আরেকটু কাছে এসে বলল, শুনেছি আপনার নাকি পিঙ্ক কালার খুব পছন্দ, তাই বলে কি সেটা সবাইকে দেখিয়ে বেড়াতে হবে নাকি? নুরাইসার বুকটা ধক করে ওঠে। ঘাড় ঘুরিয়ে জামার গলাটা তাড়াতাড়ি করে টেনে নেয়। এই লোকটা আস্ত একটা বেয়াদব। নিজের সমস্ত শক্তি দিয়ে আজরাহানকে একটা ধাক্কা মেরে ঘর থেকে বেরিয়ে আসে। গলা ফেড়ে চিৎকার করে বলল, বাবা বাবা, এই অসভ্য লোকটা কোন সাহসে আমার ঘরে গিয়েছে? সবাই হকচকিয়ে ওঠে। সানায়া বিস্মিত কণ্ঠে বলল, ছি নুরা, এসব কি ধরনের কথা? ভাইয়া না তোমার টিচার হয়? কিসের টিচার? আস্ত একটা শয়তান লোক। আর এই সব কিছুর জন্য বাবা দায়ী। কে বলেছে এই লোকটাকে প্রফেসর বানাতে আমাদের কলেজের? কি পড়ায় সে? কলেজে আসে শুধু র্যাম্প ওয়াক করতে, সারা কলেজ জুড়ে ঘুরে বেড়ায়। ক্লাসে এসে কি করে জানো? পড়ানোর নাম করে মেয়েদের সাথে আড্ডা দেয়, চুলগুলো এপার থেকে ওপার নেয়, আর ওই যে জাম রঙের ঠোঁট দুটো, ঠোঁট বাঁকিয়ে শুধু হাসে। আর আমাদের ক্লাসের মেয়েগুলো এক একটা আস্ত শাকচুন্নি। আজকাল তো কলেজ আসেই এনাকে এক নজর মন ভরে দেখার জন্য। সবাই হাঁ করে তাকিয়ে আছে। যে মানুষটাকেও একদম সহ্যই করতে পারে না, তার কত নিখুঁত বর্ণনা দিল। নিজের অজান্তেই নুরাইসা আজরাহানের সৌন্দর্য অবলোকন করে, তা সবারই বোধগম্য হলো। অনবরত কথা বলায় নুরাইসার গলা শুকিয়ে যায়, ঠোঁট লেগে আসে।
জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও নবীন খানের দিকে কঠিন গলায় বলল, যত তাড়াতাড়ি সম্ভব একে আমাদের কলেজ থেকে বিদায় করো বাবা। তা না হলে একটা মেয়েকেও পাশ করাতে পারবে না, সবাই ফেল করবে। আজরাহান ওর পিছনে দাঁড়িয়ে সব শুনছিল। হালকা কেশে বলল, আমি আসি ভাইয়া, আমার কাজ আছে। তুমি ভাবিকে সময় দাও। আজরাহান নুরাইশার পাশ কাটিয়ে যাওয়ার সময় ওর কানে কানে বলল, আসি মারমেড, আবার দেখা হবে। মিস্টার আর মিসেস নবনী খান ওকে ডিনার করে যেতে বলে, কিন্তু ও না করে। বারান্দায় দাঁড়ানো নন্দিতা হালকা চাঁদের আলোয় মেয়েটাকে একদম অপসরই লাগছে। হালকা বাতাসে খোলা চুলগুলো তিরতির করে উঠছে। সাধারণ সাজেও কোনো মেয়ে এত সুন্দরী কি করে হয়? নন্দিতা হালকা হেসে বলল, পাগলিটার কাণ্ড দেখেছো? আর জাহানের নামে দুর্নাম করতে গিয়ে ওর সুনাম করে চলে এসেছে। নন্দিতা আর এক চোট হেসে নেয়। সামান নিষ্পলকভাবে দেখে। মেয়েটার হাসিতেও অদ্ভুত মায়া আছে, যেন এক মুহূর্তেই হারিয়ে যাওয়া যায়। সামানের কোনো প্রতিক্রিয়া না পেয়ে ওর দিকে তাকাতেই দেখে সামান নন্দিতার দিকে ধ্যানের মতো তাকিয়ে আছে। এই কি দেখছো এমন করে? তোমাকে। কথাটা বলে নিজেই ঠোঁট কামড়ে ধরে সামান। কি বলল সে? নন্দিতাও বেশ লজ্জা পায়। স্মিত হেসে আবার সামানের দিকে তাকায়। সামান স্বাভাবিক কণ্ঠে বলল, আজরাহানের হয়ে আমি সরি। আসলে ও এখনো ছেলে মানুষ, তাই কখন কি করে বসে। আরে না, আমার এই টিকটিকের মতো বোনটাকে শেরনি তো তোমার ভাই বানায়। এই জন্যই তো বাবা ওকে অত পছন্দ করে। আর আমাকে? নন্দিতা নিগুড় দৃষ্টি রাখে সামানের চোখে। চোখে চোখেও যে কথা হয় তা নন্দিতা আজ বুঝতে পারে। নন্দিতা চোখে হাসে, ফিরে তাকায় আকাশ পানে। আজ আকাশটা ভীষণ সুন্দর। টিপ টিপ জ্বলা তারার হাতছানি, রূপালি আলোয় আকাশ ভরা। বিছানায় পা ছড়িয়ে হেডবোর্ডের সাথে হেলান দিয়ে ল্যাপটপে কিছু একটা করছে আজরাহান। পাশে আশফিক বসে একটা আর্টিকেল দেখছে। প্রহর সামনেই দাঁড়ানো। দুইবার ধমকানোর পরেও স্থবির হয়ে দাঁড়িয়ে আছে সে। আজরাহান আবারও কর্কশ কণ্ঠে বলল, তোকে না যেতে বলেছি, দাঁড়িয়ে আছিস কেন? এখন কিন্তু ধাক্কা মেরে বের করবো। প্রহর ঠোঁট বাঁকিয়ে বলল, ইস, ধাক্কা মেরে বের করবে আর আমি যেন চুপ করে বসে থাকবো? আসেন না, আসেন, ধাক্কা দিতে আসেন। তুই যাবি? প্রহর কথা বাড়ায় না, চলে যায়। এর শোধ সে পরে তুলবে। আজরাহানের ঘর থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নামতেই ডোর বেল বেজে ওঠে। প্রহর দৌড়ে এসে দরজা খুলে তাকায়। বিস্মিত কণ্ঠে বলল, যান ভাইয়া। মার্শিয়াদ অধরে স্মিত রেখা টেনে বলল, কেমন আছেন রেড চিলি? প্রহর উচ্ছ্বলিত হয়ে বলল, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। দরজায় দাঁড় করিয়ে রাখবেন, ভিতরে আসতে দিবেন না। প্রহর জিভ কাটে। সরি সরি, আসেন ভেতরে আসেন। ওদের দেখে সানায়া এসে দাঁড়ায়। চিকচিক করছে তার চোখ। চোখের তৃষ্ণার সাথে তার মনের তৃষ্ণাও মিটে যাচ্ছে। হাস্যোজ্জ্বল চেহারায় একগাল আবেগ নিয়ে বলল, কেমন আছেন জান? মার্শিয়াদ হালকা অধর চওড়া করে বলল, ভালো। তুমি কেমন আছো? একটু আগের কথা তো বলতে পারবো না, কিন্তু এখন মনে হচ্ছে আজ রাতে আমার না খেলেও চলবে। প্রহর চোখ বড় করে বলল, কিন্তু তুমি যে বললে তোমার খিদে পেয়েছে। সানায়া হালকা লজ্জা পেয়ে বলল, চুপ। মার্শিয়াদ বার কয়েক পলক ফেলে দৃষ্টি নিপাত করে সানায়ার দিকে। মেয়েটার চেহারায় অদ্ভুত উজ্জ্বলতা। উজ্জ্বল শ্যামবর্ণের চেহারায় কাজল কালো চোখ। চোখগুলো একদম ভাসা ভাসা। পাপড়িগুলো যেন ময়ূরের পালক। পাতলা লালচে গোলাপি অধরের বাম দিকে নিচের ঠোঁটের কোণায় কালো তিল যেন ওর শ্যামবর্ণের সৌন্দর্য মার্শিয়াদের চেতনার 2 ধাপ উপরে নিয়ে ছাড়ে। মেয়েটা যখনই ওকে দেখে কি এক অবাক করা নয়ন যুগলে বেঁধে ফেলে ওকে। কিন্তু নারী ঘটিত যে কোনো ঘটনা থেকে নিজেকে সবসময় ক্রোশ দূরে রাখে মার্শিয়াদ। সে চায় না তার বিবর্ণ অতীতের পুনরাবৃত্তি ঘটুক, কারণ নারীতে স্বর্গসুখ, নারীতেই নরক দুঃখ। ওদের দুজনের চোখের পাতার স্বপ্ন ঘরে বিচ্ছেদের অনল লাগে প্রহরের তীক্ষ্ণ কণ্ঠে। আমার গিফট কোথায় যান ভাইয়া? সরি রেড চিলি, এইবার তো আপনার জন্য টেডি আনিনি। প্রহর মুখ গোমরা করে। তার ফর্সা মুখে ধূসর রং ছেয়ে যায়। অভিমান ভরা কণ্ঠে বলল, কেন? আপনি তো এখন বড় হয়ে গেছেন,
এখন কি টেডি নিয়ে খেলার বয়স আছে আপনার? তাই বলে কিছুই আনবেন না? বুঝতে পারছিলাম না কি আনবো। যান, কথা বলবো না আমি আপনার সাথে। প্রহর অভিমান নিয়ে ঘুরে দাঁড়ায়। দু এক কদম পা বাড়াতেই মার্শিয়াদ মিষ্টি কণ্ঠে বলল, রেড চিলি। প্রহর থমকে দাঁড়ায়, ঘাড় ঘোরায় পিছনের দিকে। মার্শিয়াদ ওর সামনে গিয়ে একটা বক্স দেয়। প্রহর উল্লাসিত হয়ে দ্রুত গতিতে বক্সটি খোলে। ভিতরে একটা পেন্ডেন্ট ছিল। প্রহর সেটাই হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে বলল, এটা আমার জন্য? হুম, থ্যাংক ইউ জান ভাইয়া। মাই প্লেজার। আপনার রাহান ভাইয়া কোথায়? রাহান ভাইয়া নিজের ঘরে, সাথে আশফি ভাইয়াও আছে, আপনি যান। হুম। দরজা কড়া নাড়তেই কর্কশ কণ্ঠে আজরাহান বলল, তোকে না বলেছে আমার ঘরে না আসতে? ভিতরে আসতে পারি? আজরাহান পুরুষ কণ্ঠ শুনে আশফিকের দিকে তাকায়, তারপর বলল, ভেতরে আয়। মার্শিয়াদ নরম পায়ে ভেতরে আসে, অধর প্রসারিত করে বলল, এত হাইপার কেন? তেমন কিছু না, বস। মার্শিয়াদ কাউসে বসে। আজরাহান উঠে এসে ওর কাভার্ডের ড্রয়ার থেকে একটা কাগজ এনে ওর হাতে দেয়। মার্শিয়াদ প্রখরভাবে দেখতে থাকে। আজরাহান আবার গিয়ে ল্যাপটপ নিয়ে বসে। দরজা হালকা ধাক্কা দিয়ে ভেতরে আসে প্রহর, সাথে কফি নিয়ে। মার্শিয়াদ আর আশফিককে দিলেও আজরাহানের জন্য আনেনি। আশফিক কফিতে চুমুক লাগাতে গেলে প্রহরের দিকে দৃষ্টি যায় আর বলল, আজরাহানের জন্য আনলি না? প্রহর ঝামটা মেরে বলল, না, আমি কি তার চাকরানি? তাকে বলেন নিজেরটা নিজে নিয়ে আসতে। পুরো ব্যাপারটায় মার্শিয়াদের চোখ তার হাতের কাগজে নিবদ্ধ ছিল। মাথা তুলে দেখবার প্রয়োজন বোধ করেনি, কিন্তু হালকা বাঁকা না হেসে পারল না সে। কথা শেষ করেই প্রহর চলে যায়। আজরাহান ভ্রু ক্রুটি করে, এই মেয়ে বড্ড বার বেড়েছে। ব্যতিব্যস্ত হয়ে আজরাহান বলল, তোরা বস, আমি আসছি। আজরাহান যেতেই অধ্যপানে চেয়ে আরেকবার স্মিত হাসে মার্শিয়াদ। হনহনিয়ে রান্নাঘরে যায় আজরাহান। প্রহর একাই ছিল। সানায়া, সামান আর ওর মা বাবা নিজেদের ঘরে বসে বিয়ের ব্যাপারে কথা বলছে। আজরাহান তস্ত পায়ে রান্নাঘরের ভেতর ঢুকেই প্রহরের হাত ধরে ওকে দেয়ালের সাথে চেপে ধরে কঠিন কণ্ঠে বলল, এই তো সমস্যা কি রে? কি শুরু করেছিস? প্রহর নিজেকে ছাড়াতে চায়, কিন্তু পারে না। বিরক্তিকর মুখভঙ্গি করে বলল, ছাড়েন আমাকে, একটুখানি কফির জন্য এমন কেন করছেন? ওখানেই রাখা আছে, আপনার কফি নিয়ে যান। আজরাহানের চোখ যায় প্রহরের গলার ওই পেন্ডেন্টের দিকে। ভারী কণ্ঠে বলল, এই পেন্ডেন্টটা কোথায় পেলি তুই? প্রহর স্বাভাবিকভাবেই বলল, জান ভাইয়া দিয়েছে। মার্শিয়াদের কথা শুনতে আজরাহানের মস্তিষ্কের উপরিতল দিয়ে যেন অগ্নিকুণ্ড জ্বলতে থাকে। ক্রমশ রাগে ওর শীতল চোখের মণি দুটো জলজল অগ্নিশিখায় পরিণত হতে লাগলো। ক্ষিপ্রতা গলায় বদ্ধ করে দাঁতের সাথে দাঁত চেপে স্বাভাবিক কণ্ঠে বলল, খোল এটা, খোল বলছি। প্রহর এর মরামরিতে ওকে ছেড়ে দাঁড়ায় আজরাহান। প্রহর শক্ত কণ্ঠে বলল, না, খুলবো না, তাতে আপনার কি? তোকে আজ আমি। ভাইয়া, সানায়ার গরম কণ্ঠে শীতল হয় আজরাহান। প্রহর লম্বা পায়ে সানায়ার কাছে এসে দাঁড়িয়ে আর্দ্র কণ্ঠে বলল, দেখো না সানা আপু, রাহান ভাইয়া কেমন করছে। সানায়া ফোঁস করে একটা দম ছেড়ে বলল, তুই যা, মা ডাকছে তোকে। হুম। প্রহর যেতেই সানায়া চাপা কণ্ঠে বলল, কি সমস্যা তোমার? কি শুরু করেছ? দেখো ভাইয়া, সারা রাত নিশাচরের মতো না ঘুরে একটু ঘুমাও, তাহলে মাথাটা ঠান্ডা থাকবে। যত সব। বেশ গম্ভীর ভাব নিয়ে নিজের ঘরে আসে আজরাহান। কাল বিলম্ব না করে ওয়াশরুমে যায়। দেয়ালে দুহাত ঠেকিয়ে ঝর্ণা ছেড়ে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকে। ওর শরীরে সমস্ত উত্তপতা শীতল করার চেষ্টা করছে। মার্শিয়াদের সাথে পরিচয় আজরাহানের কলেজ লাইফ থেকে। স্বল্প সময়ে ওদের বন্ধুত্ব অনেকটা গাঢ় রূপ নেয়। ওদের 4 বন্ধুর মধ্যে বয়সে আজরাহান সবচেয়ে ছোট, কিন্তু ওর ব্রেইন চলে কম্পিউটারের গতিতে। আজরাহানের বিপরীত চরিত্রের অধিকারী মার্শিয়াদ। অনেকটা চাপা স্বভাবের, নিজেকে কখনো মেলে ধরে না, কিন্তু বন্ধুত্বের কোনো মর্যাদা সে ক্ষুণ্ণ করেনি কখনো। 4 বন্ধুর শরীর 4টা হলেও প্রাণ একটাই। প্রায় আধ ঘন্টা পর শাওয়ার নিয়ে বের হয় আজরাহান। নেত্রযুগলের শুভ্র অংশ রক্তিম রঙের রাঙানো, কণ্ঠে আড়ষ্টতা। মাথার চুল ঘষতে থাকে তোয়ালে দিয়ে। মার্শিয়াদ উঠে দাঁড়ায়, শান্ত কণ্ঠে বলল,
এখন গোসল করলি যে? গরম লাগছে তাই। শরীরের গরম না মনের? আজরাহান ম্লান দৃষ্টিতে তাকায় আর বলে, উঠলি যে? আমার কাজ শেষ, বাকিটা পরে জানিয়ে দিচ্ছি। খেয়ে যা। না, কাজ আছে আমার। মার্শিয়া দরজার গিয়ে থমকে যায়, আবার ফিরে এসে বলে, ক্ষমতা দিয়ে কখনো ভালোবাসা অর্জন করা যায় না। ভালোবাসাকে ভালোবাসা দিয়েই অর্জন করতে হয়। ইউ আর ইন্টেলিজেন্ট গাই, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ড। সি ইউ লেটার। মার্শিয়াদের কথা আজরাহানের কর্ণকুহর হলেও কোনো প্রতিক্রিয়া করল না। মার্শিয়াদকেও ভালো করেই চেনে আর স্বভাবও জানে, কিন্তু তবুও প্রহরের পাশেও একদম সহ্য করতে পারে না মার্শিয়াদকে। কিন্তু কেন, তার উত্তর সে পায় না, কিছুতেই না। আশফিক একগাল হেসে বলল, আমিও যাই। মা তোকে খেয়ে যেতে বলেছে। বড় মাকে বলিস তার ছেলের কর্মকাণ্ডেই আমার পেট ভরে গেছে। কি বলতে চাস তুই? মার্শিয়াদ ভুল কিছু বলেনি, সাবধান, পরের তীরে এসে তরি না ডুবে তোর। আমার ডিঙি নৌকাকে ডোবানোর ক্ষমতা কারণেই ও আমার আর আমারই থাকবে। ওকে নিয়ে গভীর সমুদ্রে ভেসে বেড়ানোর অধিকারও শুধুমাত্র আমার। আই হোপ সো। গেলাম আমি, ঘুমা এখন, তোর এখন রেস্টের প্রয়োজন। আজরাহান নিরুত্তাপ, সত্যি ওর ঘুমের প্রয়োজন। মাথাটা ঝিমঝিম করছে, আড়ষ্ট হয়ে শরীর এক অজানা পীড়নে, যা অদৃশ্য, অপ্রকাশ্য, অবাঞ্ছনীয়। আজরাহান ধূপ করে শুয়ে পড়ে বিছানায়। আজরাহানকে সিঁড়ি বেয়ে নামতে দেখে নিজের ঘরে গিয়ে চটজলদি ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাইরে আসে প্রহর, কিন্তু এসে ওর মনটা বিষাদে ছেয়ে যায়। আজরাহান ওকে রেখেই চলে গেছে। ঘরের চৌকাঠে এসে দাঁড়ায় প্রহর, আধার ছেয়ে আছে ওর দুধে আলতা রঙের ওই চেহারায়। কুহিলিকার দৃষ্টি এড়ালো না, বললেন, কিরে দাঁড়িয়ে আছিস কেন? স্কুলের দেরি হয়ে যাচ্ছে তো। প্রহর ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল, রান ভাই আমাকে না নিয়েই চলে গেছে। কুহিলিকা রেগে উঠলেন। এই ছেলেটাকে সে কোনো মতেই শোধরাতে পারে না। সামনে বসা সানোয়ার আহমেদের দিকে কঠোর দৃষ্টি দিয়ে বললেন, আপনি এখনো বসে আছেন কেন? সানোয়ার আহমেদ নির্বিকার ভাবে চেয়ে আছেন, শান্তভাবে বললেন, আমি কি করব? কি করবেন মানে? ওকে স্কুলে দিয়ে আসেন। ও আচ্ছা। সানোয়ার আহমেদ যেন অন্য জগতে ছিলেন, মাত্রই ফিরলেন ধরায়। সম্পূর্ণ ক্লাস জুড়ে পায়চারি করছে আজরাহান, কিছুতেই পড়ায় মন বসাতে পারছে না। ওর মনটা ইতিউতি করছে। প্রহর আদৌ স্কুলে এসেছে কিনা জানে না সে। কাল থেকে একবারও ওর সাথে ভালো করে কথা বলেনি আজরাহান। নিজেকে কেমন শূন্য মনে হচ্ছে ওর। এই মেয়েকে ছাড়া ও নিজেকে এক মুহূর্ত কল্পনা করতে পারে না। ক্লাসের এ মাথা থেকে ও মাথা বারবার হেঁটে চলছে। টাইয়ের নবটা হালকা ঢিল করে নেয়, যেন নিঃশ্বাস বন্ধ হয়ে না আসে ওর। হাতা উঠিয়ে ঘড়ি দেখছে বারবার, কখন শেষ হবে ক্লাস। ক্লাসের মেয়েদের অবশ্য সমস্যা নেই, তারা বইয়ের বদলে আজরাহানকেই দেখে চলছে। কিন্তু এসব কিছু দৃষ্টিগোচর হয় নুরাইশার। আজরাহানকে এতটা বিচলিত সে আগে কখনো দেখেনি। অসহ্যকর হলেও আজরাহানের প্রতিটি পদক্ষেপ নিগুড়ভাবে পর্যবেক্ষণ করে নুরাইসা। ঘণ্টা পড়তেই ততস্ত্র পায়ে ডেস্কের ওপর কোনো মতে বইটা রেখে বেরিয়ে আসে আজরাহান। সিঁড়ি দিয়ে লম্বা লম্বা পা ফেলে নিচে আসে, এগিয়ে যায় বিপরীত পাশের ভবনে, যেখানে ক্লাস হয় মাধ্যমিক শাখার। প্রহরের ক্লাসের সামনে এসে উকিঝুঁকি মারতেই দেখে প্রহর একদম সামনের বেঞ্চিতে বসা। এতক্ষণে ওর বুকের হৃদযন্ত্রের রক্ত সঞ্চালন, তার গতি ফিরে পেয়েছে। স্বস্তির নিঃশ্বাস নিল আজরাহান। পেছন ফিরতেই দেখে নুরাইশা দাঁড়িয়ে, মুখে একদলা হাসি মাখিয়ে বলল, ডালিম কুমার, এখানেও বুঝি নজর পড়েছে আপনার? আজরাহানের ইচ্ছে হচ্ছিল কষিয়ে একটা চড় লাগিয়ে দেয় নুরাইশার টসটসে গালে, কিন্তু তা সে করল না। নিজেকে শান্ত রাখল সে। মনের সমস্ত ঝড় সেখানেই বন্দি করে অধর বাঁকিয়ে হাসল সে আর বলল, আজ দেখি মেঘ না চাইতেই জল। মারমেইড, আজ নিজেই আমার এত কাছে চলে এলেন। নুরাইশা ঠোঁট বাঁকায়, তাচ্ছিল্যর সাথে বলে, ছেলে বুড়ো, কেউ ছাড় পায় না আপনার কাছ থেকে। আপনার তো আকাশের মতো বিশাল হৃদয়, তাই কাউকে ফেরান না। ভুল বলেন মারমেইড, আমার হৃদয়টা আকাশের মতো বিশাল হতে পারে, কিন্তু সেখানে আমি সবাইকে জায়গা দেই না।
নুরাইশা বিদ্রুপপূর্ণভাবে হাসে আর বলে, বেচারি প্রহর, ও জানেই না ওর ডিঙি কোথায় গিয়ে পড়েছে। আপনাকে তা নিয়ে ভাবতে হবে না মারমেড, আপনি আপনাকে নিয়ে ভাবেন। খেয়ে এসেছেন? নুরাইশা ভ্রু কুঞ্চি করে, কপট রাগ দেখিয়ে গাল ফুলায়, অধর কামড়ে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে আজরাহানের চোখে। আজরাহান একটু ঝুঁকে ওর কানের কাছে বলল, চলেন আপনাকে পিঙ্ক কালারের হাওয়াই মিঠাই খাওয়াবো। পিঙ্ক কালার শুনতে আগুন জ্বলে ওঠে নুরাইশার সারা অঙ্গে। ইচ্ছে তো করছে এই লোকটাকে এখনই চিবিয়ে খেতে। নুরাইশা দ্রুত গতিতে পা বাড়ায়। আজরাহান পৈশাচিক হাসি হাসে তার আর বলে, ওই পিঙ্কি। আজরাহান আনমনেই বলল, তোমাকে যদি আমি নাকের জল আর চোখের জল এক করে নাকা দিয়েছি, তাহলে আমার নামও আজরাহান করিম আহমেদ নয়। ক্লাস শেষে মোড়ে বাইক পার্ক করে দাঁড়িয়ে আছে আজরাহান। স্কুল ছুটি হয়েছে প্রায় 15-20 মিনিট হয়েছে, কিন্তু প্রহর এখনো আসেনি। আজরাহান বিচলিত হয়। ও আবার ফিরে আসে কলেজে। গ্রাউন্ড সহ পুরো কলেজ খালি। কোথাও কেউ নেই, তাহলে ডিঙি নৌকা কোথায়? নরম পায়ে দরজা ধাক্কা দিয়ে আজরাহানের ঘরে ঢোকে প্রহর। ওয়াশরুম থেকে পানির আওয়াজ পাওয়া যাচ্ছে। প্রহর শীতল শ্বাস ছাড়ল। আজরাহান বের হওয়ার আগেই ওকে এখান থেকে কেটে পড়তে হবে। সম্পূর্ণ ঘরে চিরুনি তল্লাশি চলছে, কিন্তু প্রহর তার কাঙ্ক্ষিত জিনিস খুঁজে পেল না। অবশেষে তার মনে হলো বিছানার ওপর থাকতে পারে। কাল কোহেলিকা আজরাহানকে ইচ্ছে মতো ঝেড়েছে প্রহরকে স্কুলে না নিয়ে যাওয়ার কারণে। আজরাহান অবশ্য কোনো প্রতিবাদ করেনি, কারণ সে তার দোষ মেনে নিয়েছে। সানোয়ার আহমেদ অসুস্থ শরীর নিয়ে প্রহরকে স্কুলে দিয়ে এসেছে এবং প্রায় 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে ওকে নিয়েই বাসায় ফেরে। ক্লান্ত শ্রান্ত দেহে বাসায় ফিরতে হেলে পড়ে সানোয়ার আহমেদ। এতটা ঢকল এখন আর তার শরীর নিতে পারে না। সেই সুবাদে আজরাহানের শাস্তি স্বরূপ ওকে রাতের খাবার থেকে বঞ্চিত করা হয়। কোহেলিকা ছোটবেলা থেকেই এই ধরনের শাস্তি তার 3 সন্তানকে দিয়ে থাকেন। আসল কথা, শাস্তি সবসময় আজরাহানের প্রাপ্য, কারণ দুনিয়ার যত অকর্মা কাজ আজরাহানই করে। মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটি হলো খাদ্য। দুবেলা পেট পুড়ে খাওয়ার জন্য মানুষ দিনরাত পরিশ্রম করে। পেটের দায়ে একজন নারী তার সতীত্ব পর্যন্ত বিকিয়ে দেয়। একজন শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে শুধু এই পেটের দায়ে। পৃথিবীর হাজারো অরাজকতা সৃষ্টিও হয় এই পেটের ক্ষুধাকে নিবারণ করার জন্য। তাই কোহেলিকা বিনা পরিশ্রমে তার সন্তানদের সেই কঠিন শাস্তি দিয়ে থাকেন। শাস্তির পাশাপাশি শিক্ষা অর্জনের এর থেকে বড় সুযোগ আর নেই। আজরাহান কিন্তু না খেয়ে নেই। তার ডিঙ্গি নৌকা মাঝরাতে উঠে তার জন্য খাবার নিয়ে এসেছে। বাড়ির সবাই এই বিষয়ে অবগত, কিন্তু তা ওদের দুজনের আড়ালে। বিছানায় হাতড়িয়ে খুঁজে চলছে প্রহর। ঠিক তার পিছনেই কারো উপস্থিতি পেয়ে ঘুরে দাঁড়ায় প্রহর আর বলল, আপনি? হ্যাঁ আমি। প্রহর ইতস্তত বোধ করে। এই লোকটাকে কতবার বলেছে এই কথা আমার সামনে আসতে না, কিন্তু কে শুনে কার কথা? আজরাহানের নগ্ন বুকে না চাইতেও প্রহরের অবাধ্য নজর ফিরে ফিরে তাকায়। আর ওই তিল যেন এখনই ওর নিঃশ্বাস আটকে দেবে। প্রহর তড়িৎ গতিতে চোখ ফেরায়। না 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 না, এত তাড়াতাড়ি সে মরতে চায় না। আবারও বিছানায় চোখ বুলাতে থাকে। আজরাহান ওর হাত প্রহরের কাঁধে স্পর্শ করিয়ে বলল, কি খুঁজছিস তুই? প্রহরের গা শিউরে ওঠে। প্রহর ধুম করে পিছন ফেরে। আজরাহানের হাত নামিয়ে কড়া গলায় বলল, আপনাকে না বলেছি আমায় ছোবেন না? কেন? আমি স্পর্শ করলে কি গায়ে ফসকা পড়ে? প্রহর চোখ খিচে নেয়। লোকটা আস্ত একটা শয়তান, সরেন এখান থেকে। কি খুঁজিস তুই? প্রহর হালকা নরম হয়ে বলল, আমার কানের দুল, ওটা বোধহয় কাল আপনার ঘরে কোথাও পড়ে গেছে, কিন্তু পাচ্ছি না আমি। পাবিও না। কেন? কারণ ওইটা আমার কাছে। তাহলে দিন। আজরাহান মাথা দুলিয়ে বলল। প্রহর ভ্রু কুঁচকে বলল, কেন? যখনই আমার তোকে স্পর্শ করতে ইচ্ছে করবে আমি ওইটাকে ছুঁয়ে দেখব। তোকে ছুঁয়ে দিলে তো আবার তোর গায়ে ফসকা পড়বে। প্রহর কপট রাগ দেখিয়ে বলল, সরেন এখান থেকে। আজরাহানকে ধাক্কা দিয়ে কিছু দূর এগিয়ে যেতে গেলেই আজরাহান ওকে হাত ধরে টেনে ধরে। প্রহর কিঞ্চিত ব্যথায় ঝামটা মেরে ওঠে। আজরাহান তাচ্ছিল্যর হাসি দিয়ে বলল, ওরে আমার ননির পুতু, একটুখানি ছুতে আটকে উঠে। কথায় আছে, সর্ব অঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা। একটু ছুলে কেঁপে উঠিস কেন তুই?
তোকে যে বিয়ে করবে ওই বেচারার জীবনটাই বরবাদ, ছোঁয়ার আগেই তুই শেষ। প্রহর উত্তেজিত কণ্ঠে বলল। তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। ব্যঙ্গাত্মকভাবে ঠোঁট বাঁকিয়ে আবারও বলল। এসেছেন কবির সিং। কার সাথে তুলনা করিস আমার? তোকে আমি কতবার কিস করেছি রে? চুপ করুন, যত সব নোংরা কথাবার্তা। আমি নোংরা? তা নয় তো কি। আজরাহান ওর কাছে এগিয়ে গিয়ে বলল। তাহলে আমাকে বরবাদ হতে দে। প্রহর চোখ গোল গোল করে আজরাহানকে দেখে। স্ট্রবেরিকে এখন সুবিধার মনে হচ্ছে না। প্রহর বের হতে গেলে আজরাহান আবারও ওর হাত ধরে ফেলে। এইবার প্রহর বেশ জোরেই চিৎকার দেয়, চোখ ছলছল করে ওঠে। আজরাহান হতবুদ্ধি হয়ে বলল। কি হয়েছে তোর? প্রহর কাঁদো কাঁদো হয়ে হাত মেলে ধরে বলল। দেখুন না রাহান ভাইয়া, এ মাত্রা কি করেছেন? আজরাহান দেখে প্রহরের হাতে একটা দাগ বসে আছে, একদম কালচে হয়ে আছে। আজরাহান ওকে নিয়ে কাউচে বসায়, শান্তভাবে বলে। কি করে হলো এসব? পড়া শিখিস না তুই? শিখেছি তো, একটা ভুল হয়েছে তাই এই বাচ্চা বেদ দিয়ে কি বাড়িটাই না আমার হাতে দিল, কি ব্যথা। ঠিকই তো আছে, পড়া না পড়লে তো মারবেই। আরে উনি তো শোধ তুলেছে আমার উপর। আজরাহান কৌতূহল দৃষ্টিতে তাকায়, উদ্গ্রীব হয়ে বলল। কি করছিস তুই? প্রহর ওর জামার 3/4 হাতাটা টেনে একটু উপরে তুলে বলল। দেখেন কি করেছে, সেদিন আমার পাশে দাঁড়িয়ে শুধু শুধু আমার এখানে কি জোরে চেপে ধরলো। আজরাহানের চোখ দিয়ে ধোয়া নিঃসরণ হতে থাকে, গা ঝিমঝিম করছে। রাগ চেপে বলল। তারপর? আমি ওকে ছেড়ে দিয়েছি নাকি? একদম তার পায়ের উপর একটা জোরে পাড়া দিয়ে দিয়েছি, বেশ ব্যথা পেয়েছে। আর তার শোধ তুলতেই তো আমাকে মারলো। আজরাহান ফোঁস করে এক দম ছাড়ল, শক্ত কণ্ঠে বলল। আর কোথায় হাত দিয়েছে তোর? আর কোথাও না। আর দিলে কি আমি ছেড়ে দিব নাকি? একদম ওর চুলগুলো ছিঁড়ে বাতাসে উড়িয়ে দিব, শয়তান টাকলু খচ্চর বেটা। অন্য সময় হলে হয়তো প্রহরের কথায় আজরাহান হাসত, কিন্তু এখন ওর ইচ্ছে হচ্ছে ওই শালাকে ধরে জ্বলন্ত তেলে ভেজে ওঠাতে। প্রহর শান্ত কণ্ঠে আবারও বলে। জানেন স্যার, সব মেয়েদের সাথে এমন করে। সেদিন আমাদের ক্লাসে ইপসিকে শাবাশি দেওয়ার নাম করে ওর পিঠে এমন জোরে চাপড় দেয় যে ওর পিঠে হুক। প্রহর কথা শেষ করার আগেই আজরাহান ওকে থামিয়ে দেয় আর ক্রোশ ভরা কণ্ঠে বলে। আজকের পর যদি কেউ তোর গায়ে হাত দেয়, সবার আগে আমাকে বলবি। আর এমাদ স্যারকে আমি দেখছি। আচ্ছা। প্রহর চুপ করে বসে ব্যালকনির বাইরে তাকিয়ে আছে। আজরাহান ঘোরের মতো চেয়ে আছে প্রহরের দিকে, মুখটা ওর কাছে নিয়ে একটা উষ্ণ ফু দেয় প্রহরের কানের কাছে। হকচকিয়ে ওঠে দাঁড়ায় প্রহর, ঠোঁট কামড়ে বলল। এমন করেন কেন? কেন? ফসকা পড়ে? আপনি আসলেই একটা শয়তান, এই জন্যই ছোট মা আপনাকে আজাইরা রায়হান বলে। কোনো কাজ তো নেই, সারাদিন খালি ফালতু কাজ করা না? আজরাহান প্রহরকে উল্টিয়ে ওর পিঠে ঠেকিয়ে নিজের বুকের সাথে, প্রহরের হাত থেকে হাত সরিয়ে 2 হাত দিয়ে ওর পেটের ওপর রেখে আরেকটু চেপে ধরে নিজের সাথে নিজের চিবুক রাখে প্রহরের ঘাড়ে। আজরাহানের শীতল শরীরের স্পর্শে ধীরে ধীরে প্রহরের শরীরের উষ্ণতা ঢলতে থাকে। প্রহর তার পিঠের স্পর্শেই আজরাহানের হৃদযন্ত্রে কম্পন অনুভব করতে পারছে। রংধনুর 7 রং ছুঁয়ে যাচ্ছে ওকে, প্রজাপতির রঙিন ডানায় যেন ওর বিচরণ। আজরাহান ধীরে ধীরে ওর ঠোঁটজোড়া বেপরোয়াভাবে ছোঁয়াতে থাকে প্রহরের ঘাড়ে, গলায়, পিঠে, কানে। অনুরণ শুরু হয় প্রহরের সারা শরীর থেমে থেমে। না, তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে তার রাহান ভাইয়াকে থামাতে পারছে না। মনে হচ্ছে যেন চোরাবালিতে সে আস্তে আস্তে প্রলীন হয়ে যাচ্ছে, কিন্তু তাতে তার কুণ্ঠাবোধ নেই। পরম আবেশে সে শুধু অনুভব করছে যেন কোনো বলয় ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আজরাহান ওর কানের কাছে ফিসফিসিয়ে বলল। বিয়ে করবে আমাকে ডিঙে নৌকা? অনেক ভালোবাসবো তোকে। বিয়ের কথা শুনতেই প্রহর ওর মাথা তরাক করে ওঠে, নিজেকে তড়িৎ গতিতে ছাড়িয়ে নেয় আজরাহানের শীতল বন্ধন থেকে। জ্বলন্ত চোখে তাকিয়ে আক্রোশ ভরা কণ্ঠে বলে। না, আমি কখনোই আপনাকে বিয়ে করব না, কখনো না। প্রহর চলে যায় রুম থেকে। আজরাহান ওর কথার মানে বুঝতে পারলেও ওর আক্রোশের কারণ সম্পর্কে সে অবগত নয়। আজরাহান স্মিত হেসে ঠোঁট কামড়ে বলে। বিয়ে তো তোকে আমাকেই করতে হবে ডিঙে নৌকা। তোর ভালোবাসার সাগরের একমাত্র জল দেব আমি, আর তুই আমার জল দেবি। ক্লান্ত শরীর যেন চলছেই না। সারা রাত জেগে একটা নিউজ কভার করেছে ইনশিরা।
লিফট ছেড়ে ফ্ল্যাটের সামনে আসতেই যেন শরীর একদম ঝেঁকে বসেছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। কোনো মতে কী হলে চাবি দিয়ে দরজা খুলে ফ্ল্যাটে পা রাখে ইনশিরা। ঢুকতেই চোখ যায় বসার রুমে, কেউ একজন বসে আছে। পিছন থেকে দেখেই কোনো বলিষ্ঠ পুরুষ মনে হচ্ছে। ইনশিরা কোনো প্রতিক্রিয়া করে না, ধীর পায়ে তার সামনে গিয়ে বসে। চোখ দুটো লালচে হয়ে আছে, মুখে বিষণ্ণতার ছাপ, চুলগুলোও আলুথালু হয়ে আছে। ফর্সা চেহারায় কেমন যেন বিবর্ণ, সারা রাত ঘুম হয়নি বোধহয়। ইনশিরা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, সারা রাত এখানেই ছিলে? মুখে কিছু বলল না মার্শিয়াত, চোখের পলক ফেলে সম্মতি জানালো। ইনশিরা হতাশ কণ্ঠে বলল, কল করলে না কেন? মার্শিয়াত কয়েকটা নিঃশ্বাস টেনে নিল, শান্ত ভঙ্গিতে চোখ তুলে তাকায় ইনশিরার দিকে। স্বাভাবিক গলায় বলে, ভেবেছিলাম রাতে ফিরবে, অপেক্ষা করছিলাম, কখন ঘুম জড়িয়ে এসেছে বুঝতে পারিনি। কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে না সারা রাত এক বিন্দু সমূহ ঘুমিয়েছো। তাহলে চিন্তা হয় তোমার আমার জন্য? শুনে খুশি হলাম, তোমাকে কিছুটা হলেও বুঝতে পারো। কোথায় ছিলে সারা রাত? অফিসে। সারা রাত বাসার বাইরে থাকা কি ঠিক? তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। কিছু খাওনি নিশ্চয়ই? খেয়ে আসিনি, ভেবেছিলাম তোমাকে ফ্ল্যাটে পাবো। ফ্রিজে খাবার ছিল, গরম করে খেয়ে নিতে। এতটা অধিকার হয়তো তুমি আমাকে দাওনি। ফ্রেশ হয়ে নাও, আমি দেখছি কি করা যায়। মার্শিয়াত কমন ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আবারও কাউচে এসে বসে। ইনশিরা নিজের রুমে যায়, কোনো মতে মুখে পানি ঝাপটা দিয়ে খোলা চুলগুলো হাত খোপা করে নেয়। কিচেনে গিয়ে চটজলদি খেয়ে উদর প্রতি করার মতো পাস্তা নিল, তাই বানিয়ে এনে মার্শিয়াদের সামনে দেয়, নিজেও খেয়ে নেয়। কাজের চাপে রাতে সেও ঠিক করে খেতে পারেনি। মার্শিয়াত নিজের খাওয়ায় মন দেয়, সেই কাল রাত 11টায় এসেছে, না খেয়ে সারা রাত বসেছিল। তাই তার এখন পূর্ণ দৃষ্টি ইনশিরার হাতের সেই পাস্তায়। খাওয়ার ফাঁকেই ইনশিরা বলে, কেন এসেছো? তোমাকে দেখতে ইচ্ছে করছিল। ইনশিরা মুচকি হাসল, ভাবলেশীনভাবে তাকায় মার্শিয়াদের দিকে। লোকটাকে বারবার মানা করার পরও কেন আসে বোঝে না সে। আমাকে কি চিড়িয়াখানার ময়ূর মনে হয়? মার্শিয়াত কাটা চামচ দিয়ে পাস্তার 2 পিস একসাথে করে মুখে পুরে দেয়। নির্লিপ্তভাবে বসে খেয়ে যাচ্ছে। ইনশিরা প্রগাঢ় দৃষ্টিতেই দেখছে। সারা রাত খায়নি বলে কেমন দুর্বল দেখাচ্ছে। মার্শিয়াত খাওয়া শেষ করে কাউচে হেলান দিয়ে বসে আর বলে, তুমি কি আর ফিরবে না? আমি তোমাকে আগেই সবকিছু ক্লিয়ার করে বলেছি। কেন তুমি অন্যের শাস্তি আমাকে দিচ্ছ? আমি তাদের মতো নই, বিশ্বাস করো। ইনশিরা তাচ্ছিল্যর হাসি হাসে আর বলল, আবু জাহেলের ঘরে খলিফার জন্ম, ব্যাপারটা কেমন অড না? কেন মৃত মানুষকে নিয়ে এসব বলছো? তারা তো মরে গিয়ে বেঁচে গেছে, আর আমাকে জীবন্ত লাশ বানিয়ে গেছে। আমি তোমার দিকে সবসময় আমার হাত বাড়িয়ে রেখেছি, সেটা। ইনশিরা কঠিন কণ্ঠে বলল, কল মি ইনশিরা। ইউ নো আই কান্ট। বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ায় ইনশিরা, রাগী কণ্ঠে বলে, ইউ মে গো, আই সে গো। মার্শিয়াত শীতল কণ্ঠে বলল, রিল্যাক্স শিরা, ইউ কান্ট ডু দিস। আই ক্যান মিস্টার জান, আই ক্যান। আমি আর কোনো কিছুর জন্য তোমাদের উপর নির্ভরশীল নই। মার্শিয়াত উঠে দাঁড়ায় আর বলে, জানি, কিন্তু রক্তের সম্পর্ককে তুমি অস্বীকার করতে পারো না। কিসের রক্তের সম্পর্ক? সব শেষ। রক্তের সম্পর্কে মরিচা ধরেছে, এখন শুধু নিঃশেষ হওয়া বাকি। আমি তা হতে দিব না, তোমাকে ফিরতে হবে। কখনো না, কোনো দিনও না। তোমাদের এই পুরুষতান্ত্রিক সমাজকে আমি ঘৃণা করি। চলে যাও এখান থেকে, যান, চলে যাও, জাস্ট গেট আউট। আই এম ওয়েটিং ফর ইউ। আমার দরজা সবসময় তোমার জন্য খোলা, এভরি টাইম। মার্শিয়াতকে একরকম জোর করে বের করে দরজা বন্ধ করে দেয় ইনশিরা। দরজার সাথেই ঘেঁষে নিচে বসে পড়ে। অক্ষি পল্লবে শ্রাবণধারা বইতে থাকে, ঝরঝর করে ঝরতে থাকে শীতল অশ্রুজল। বুক কাঁপিয়ে কেঁদে ওঠে ইনশিরা। কেন বারবার আমার সামনে এসে পুরনো ক্ষতকে তাজা করে দাও? আমি তো আমার সব অধিকার ছেড়ে দিয়েছি। বাঁচতে দাও আমাকে নিজের মতো করে, প্লিজ লিভ মি অ্যালোন। মার্শিয়াত নিজের গাড়ির কাছে এসে দাঁড়ায়। গাড়ির দরজা খুলে ক্ষণকাল দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে ইনশিরার ফ্ল্যাটের ব্যালকনিতে তাকায়। না, আসেনি সে। মার্শিয়াত স্মিত হাসে। রক্তের জৌলস বলেও একটা কথা আছে। আফটার অল তার শরীরেও তো একই রক্ত বইছে। মার্শিয়াতদের ফোনের রিংটন বেজে ওঠে। আশফিক ইজ কলিং।
বল। আশফিক কিছু একটা বলে। ওকে, আমি আসছি। রেস্টুরেন্টে বসে আছে আজরান। মনে দহনের অনল সেখানেই চেপে রেখে মুখে হাসি ফুটিয়ে সামনে বসা লোকটাকে বলল, কেমন আছেন এমাদ স্যার? অর্ধবয়সী এমাদ তার দাঁত কেলিয়ে বললেন, ভালো, তুমি কেমন আছো? আজরাহানের মনে হচ্ছে এখনই একটা ঘুষি মেরে ওর সামনের 32 পাঠিয়ে ফেলে দিতে। মুখে মেকি হাসি দিয়ে বলে, ভালো। আপনার মেয়েরা কেমন আছে? তাদের বয়স যেন কত? এমাদ আওয়াজ করে হি হি করে হেসে বললেন, এই তো বড় জনের 10 বছর আর ছোট জনের 2 বছর। কেন বলো তো? এমাদ ওর হাতটা টেবিলে থাকা বার্গারে দিতে আজরাহান চাউমিনে রাখা কাটা চামচটা হুট করে ওর হাতের উল্টো পিঠে ঢুকিয়ে দেয়। চিৎকার দিয়ে ওঠে এমাদ। আজরাহান দাঁতে দাঁত চেপে কাটা চামচ আরেকবার মোচড় মারে। এমাদের গগন ভারী করা চিৎকারে রেস্টুরেন্টের বাকি কাস্টমাররা ঘাবড়ে ওঠে। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। টেবিলে রাখা সকল খাবারে রক্তের ছড়াছড়ি। আজরাহান ঠুস করে টেনে বের করে চামচ। বের করতেই আরেক দফা আর্তনাদ করে ওঠে এমাদ। আজরাহান ক্ষিপ্ত গতিতে গিয়ে ওর শার্ট খামচে ধরে বলে, এরপর যদি আর কখনো কোনো মেয়ের গায়ে হাত দিস তো নিজের মেয়েকে আদর করার জন্য তোর হাতটাই থাকবে না। শুধুমাত্র তোর নিষ্পাপ দুটো বাচ্চার জন্য তোকে আমি ছেড়ে দিলাম। কালই রেজিগনেশন লেটার দিয়ে কলেজ ছাড়বি, নাহলে আমি তোর কি অবস্থা করব ভাবতেও পারবি না। এমাদের সকল কথা দলা পাকিয়ে গেছে ওর গলায়। শব্দের পরিবর্তে গঙ্গানির আওয়াজ বেরিয়ে আসছে। থরথর করে কেঁপে চলছে সে। আশফিক জোর জবরদস্তি করে ওকে থামায়। এমাদ ছাড়া পেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায় সেখান থেকে। পুরো ব্যাপারে মৌনতা পালন করে মার্শিয়াদ। নিরুত্তেজ মার্শিয়াদ মোবাইলে ফ্রি ফায়ার খেলছে, আর একটু পরপর চিলতে হাসি তার অধর কোণে। আজরাহান শান্ত হয়ে নিজের জায়গায় বসে। দপ দপ করছে ওর বুক। হাত দুটো টেবিলের ওপর রেখে শীতল দৃষ্টিপাত করে মার্শিয়াদ আজরাহানের দিকেই। রাগে চোখ মুখ ফুলে উঠেছে, চোখে জমেছে জলপুকুর। কাম ডাউন আজরাহান, এত হাইপার হওয়ার কিছু নেই। আজরাহান উত্তেজিত হয়ে বলল, হাইপার হওয়ার কিছু নেই মানে? ও সাহস কি করে হয় এসব করার? বাবা মায়ের পরে শিক্ষকের স্থান, আর এইসব রাস্তার কুকুরগুলো তার অবমাননা করে। নিজের মেয়ের সাথে যদি কেউ এমন করে তখন কেমন হবে? সবার চিন্তাধারা এক নয়। এখন যদিও আরো খারাপ কিছু করে বসে। আজরাহানের অক্ষি যুগল দিয়ে অগ্নিকণা নিক্ষিপ্ত হচ্ছে। কঠিন কণ্ঠে বলে, তাহলে আমি ওর সাথে কি করব? তোরা ভালো করেই জানিস। মার্শিয়াদ হালকা হাসে আর বলে, এইসব তোকে রেড চিলি বলেছে তাই না? মেয়েদের গায়ে হাত দেওয়ার জন্য রেগে আছিস নাকি রেড চিলির গায়ে? আজরাহান কিঞ্চিত ভ্রু কুঞ্চি করে চোখের কোণ ক্ষীণ করে বলল, কি বলতে চাস তুই? কিছু না, আসি আমি, রাতে দেখা হবে। আজরাহান বিরক্তি ভাব নিয়ে বলল, হবে না, কাজ আছে আমার। ওইটা পেন্ডিং কর। শিহরণ ইনভাইট করেছে, আজ ওর ছেলের বার্থডে। তোকে বলেছে তুই যাবি? আমাদের তো বলেনি। এর মধ্যেই আজরাহান আর আশফিকের মোবাইলের মেসেজ টোন বেজে ওঠে। শিহরণ মেসেজ করেছে, চলি আমি। আশফিক বিস্মিত কণ্ঠে বলল, মার্শিয়াত কি করে জানে তোকে এইসব প্রহর বলেছে? আজরাহান ভরা দৃষ্টি রাখে আশফিকের চোখে। আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে আজরাহান। ব্লু জিন্সের সাথে অ্যাশ কালারের শার্ট। প্রহর ধীম পায়ে এসে দাঁড়ায়, হাসি হাসি মুখে বলে, রণ ভাইয়ার বাসায় যাচ্ছেন? হ্যাঁ, তোকে কে বললো? জান ভাইয়া। মার্শিয়াদের কথা শুনতে চোখ বাঁকিয়ে আজরাহান বলল, তুই আবার ওর সাথে কথা বলেছিস? সানা আপু বলেছে। আজরাহান রেডি হওয়া শেষ। প্রহর অধীর আগ্রহ নিয়ে ওকে দেখছে। আজরাহান বলে, যাবি আমার সাথে? নিবেন আমাকে? 5 মিনিটে রেডি হয়ে আয়। আচ্ছা। প্রায় 15-20 মিনিট পরে প্রহর আসে। লাল ফুল স্লিপসের গাউন পরেছে। চুলের এক সাইডে সিথি করে আরেক পাশে চুলকে হালকা উল্টিয়ে ক্লিপ মেরেছে। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। আজরাহান ওকে দেখেই ভ্রু কুঁচকে বিরক্তিকর কণ্ঠে বলল, ঠোঁটে এসব কি মেখেছিস? আর কখনো দিবি না। কেন? এগুলোতে কেমিক্যাল থাকে, ঠোঁট কালো হয়ে যাবে তোর। আজরাহান একটা রুমাল নিয়ে তা দিয়ে আলতো হাতে প্রহরের ঠোঁটের লিপস্টিক মুছে দেয়। আর তখন আজরাহানের চোখ যায় ওর বুকে। কাট কাট গলায় বলে, ওড়না কই তোর? এটার সাথে তো ওড়না নেই। আর গাউনের সাথে কি ওড়না পরে নাকি? আজরাহান সো মেরে ওর হাত ধরে টেনে সানায়ার ঘরে নিয়ে আসে আর বলে, তোর কাছে রেড কালারের কারচিপ হবে?
সানায়া ভাবলেশীনভাবে প্রহরের দিকে তাকায়, একদম যেন বারবি ডল। হ্যাঁ আছে। দে আমাকে। সানায়া ওর আলমারি থেকে একটা লাল ওড়না বের করে দেয়। আজরাহান তা নিয়ে প্রহরের গায়ে জড়িয়ে দেয় আর বলে, আর কোনোদিন যদি ওড়না ছাড়া কারো সামনে গিয়েছিস তাহলে পা ভেঙে ফেলবো তোর আমি। সানায়া ঠোঁট চেপে হাসতে থাকে আর প্রহর ভ্যাবলাকান্তর মতো আজরাহানের দিকে তাকিয়ে থাকে। লোকটা আসলেই একটা পাগল।